আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকেও দূরে তুমি গল্পের ৪ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়ে হাতের কাজটুকু ফেলে আগে তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিল হিমি। সম্মুখে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। আরমান আলতো হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন বড় ভাবি? হিমি বলল, ভালো আছি। এতদিন পর কেন এলে? মাঝে মধ্যে তো একটু আসতে পারো, ভেতরে এসো। আরমান ভেতরে আসতে আসতে বলল, আমি মাঝে মধ্যে এলে যে কিছু মানুষের মাথা গরম হয়ে যায় ভাবি, সেজন্যই তো আসতে পারি না। হিমি বলল, সবার কথা অত ধরতে নেই, টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আরমান বলল, সবার খাওয়া শেষ? হিমি বলল, না, কেউ তো এখনো ঘুম থেকেই ওঠেনি। তোমার বড় ভাই কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে, আর তানভীরের তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। বাবা অবশ্য ঘুম থেকে উঠেছে, উনি ঘরে আছে। আরমান বলল, আচ্ছা আমি আগে বড় আব্বুর সাথে দেখা করে আসি। কথাটা বলে আরমান দোতলায় চলে গেল। যাওয়ার পথে আগে তানভীরের ঘরটাই সামনে পড়ল। দরজাটা খোলা দেখে একবার ঘরের ভেতরে উকি দিল। তানভীর বোধহয় সবেমাত্র ঘুম থেকে উঠেছে। বিছানার ওপর বসে দুহাতে নিজেই নিজের চুল খামচে ধরে আছে। এর কারণটাও অবশ্য আরমান ঠিকই বুঝল। ব্যঙ্গাত্মক গলায় বলল, মাল খাওয়া মনে হয় তোর কম হয়েছে, আর একটু খেলে একেবারে চুলগুলো ছিঁড়ে ফেলার শক্তি পেতি। খুব অপছন্দের একটা কণ্ঠস্বর তানভীরের কানে যেতেই চমকে চোখ খুলে তাকালো দরজার দিকে। প্রথমে একটু অস্পষ্টই দেখল, তারপর ধীরে ধীরে আরমানের মুখটা স্পষ্ট হলো। তবে তানভীরের বিশ্বাস হলো না যে আরমান এত সকালে ওর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই তো এমন হয় তানভীরের সাথে। সে আরমানকে সামনে দেখতে পেয়ে গালিও দিয়ে দিয়েছে অনেকবার, আজকেও তার ব্যতিক্রম হলো না। শালা সর সামনে থেকে, মাল খেলেও তোকে দেখি, না খেলেও তোকে দেখি। শালা পেয়েছিসটা কি? আমার ঘাড় থেকে কবে নামবি তুই? আরমান পুনরায় ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি আর ওঠার সময় কই পেলাম? ওখানে তো সারাদিন শয়তানরাই উঠে বসে থাকে। শালা থাক তুই বিছানায় উপর হয়ে। কথাটা বলে আরমান ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এতক্ষণে তানভীরের টনক নড়ল। তার মানে আরমান সত্যি এসেছিল। কিন্তু কেন এসেছে ওর বাড়িতে আরমান? তানভীরের বাড়িতে তানভীরের অনুমতি ব্যতীত কেন আরমান আসবে? এ বাড়িতে তানভীরের কথার কোনো মূল্য নেই। কতবার করে নিজের বাবা ভাইকে বলল আরমান যেন এই বাড়িতে না আসে, কিন্তু কেউ ওর কথা শুনবে না। বরং মানা করলে আরও বেশি বেশি করে আসতে বলবে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। নিজের বাবা ভাইয়ের সামনে গিয়ে যদি এমন ঢুলতে থাকে তাহলে সমস্যা আছে। ঘরের জানালার পাশে রাখা আরামকে দাঁড়ায় বসে খবরের কাগজ পড়ছেন মুহিব হোসেন। তবে এর মাঝে বেশ কয়েকবার ঘড়িতে সময় দেখে নিয়েছেন তিনি। বরাবরই তিনি সময় সচেতন মানুষ। তার দৈনন্দিন জীবনটা বেশ নিয়মমাফিক চলে। প্রয়োজনীয় জায়গায় 1 মিনিটও দেরি করে পৌঁছাতে তিনি পছন্দ করেন না। দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা 8:30টার ঘরে গিয়ে ঠেকল। খবরের কাগজটা তিনি একপাশে রেখে দিলেন, সেই সাথে চোখের চশমাটাও। ওটার জন্য উদ্যত হতেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। কণ্ঠের ডাকটা শুনেই তার মুখে হাসি ফুটে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখলেন আরমান দাঁড়িয়ে আছে। সালামের জবাব নিয়ে ইশারায় ভেতরে আসতে বললেন। রুমে তখন তার স্ত্রী কল্পনাও উপস্থিত। এই সকাল সকাল আরমানকে বোধহয় তার খুব একটা ভালো লাগে না। অবশ্য আরমানকে তার সকাল বিকাল সন্ধ্যা কিংবা রাত কোনো সময় পছন্দ হয় না। একদম ছোট ছেলের মতন তিনিও দুচোখে আরমানকে সহ্য করতে পারেন না। সহ্য করতে না পারার কারণটাও তার ছোট ছেলেই। আরমান ভেতরে এসে তাকেও সালাম দিল। তিনি গম্ভীর গলায় কোনো মতে সালামের উত্তরটা নিলেন। এক প্রকার বাধ্য হয়ে উত্তরটা দিলেন, না হলে আরমানের সামনেই স্বামীর চোখ রাঙানো সহ্য করতে হবে, সেসব তিনি খুব ভালো করেই জানেন। আর এই ছেলের সামনে নিজের স্বামীর কাছে কোনো মতে অপমানিত হতে তিনি প্রস্তুত নন। ছোট ছেলের তো মান সম্মান শেষ করেই দিয়েছে, অন্তত তার নিজের মান সম্মানটা ঠিক রাখতে হবে। শ্বশুর বাড়িতে গেলে এই ছেলের মায়ের অশান্তিতে বাঁচা যায় না, আর এখানে এই ছেলের অশান্তিতে বাঁচা যায় না। আরমান ভেতরে আসতেই তিনি বাহিরে চলে গেলেন। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। মুহিব হোসেন হাত বাড়াতেই আরমান তার দিকে একটু ঝুঁকে গিয়ে কাঁধে কাঁধ মেলালো। আরমানের মাথায় তিনি স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন আছো তাওসিফ?
আরমান আশেপাশে বসার মতন কোনো জায়গা পেল না, তাই মুহিব হোসেনের পায়ের কাছেই মেঝের ওপরে বসে পড়ল। মুহিব হোসেনও তাকে বাধা দিল না। আরমান প্রায়ই এমন করে। আলতো হেসে আরমান জবাবে বলল, ভালো আছি বড় আব্বু, আপনি কেমন আছেন? মুহিব হোসেন বললেন, এই তো বাবা ভালো আছি। প্রচারণার কাজ কেমন চলছে? কোনো ঝামেলা হয়েছে কি? আরমান বলল, এখন অবধি তো হয়নি, আশা রাখছি সামনেও হবে না। কেননা আমি আমার দলের ছেলেদের বলে দিয়েছি যদি ওরা উস্কানি দেয় তারপরেও যেন ঠান্ডা থাকে। মুহিব হোসেন বললেন, সবসময় ঠান্ডা থাকাটাও ঠিক না, মাঝে মাঝে বিপরীত পাশের মানুষটাকেও ঠান্ডা করতে হয়। আশা করছি এই নীতিটা জানো। আরমান মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, রাজনীতিটা আপনার থেকেই শেখা। বরাবরই আমি আপনার নীতি অনুসরণ করি। এখন বলুন, এত সকাল সকাল আমায় তলব করে পাঠিয়েছেন কেন? মুহিব হোসেন বললেন, তানভীরের মুখে শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমায় তো কিছু জানাওনি। আরমান বুঝলো যে তানভীর শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার কথাটাই জানিয়েছে, কিন্তু ওর গাড়ির সাথেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেসব বলেনি। আরমানও আর সেই কথাগুলো তুলতে চাইল না, তুললে এখন একটা অশান্তি হবে। আবার মুহিব হোসেন তানভীরকে ডেকে বকাবকি করবে, তানভীর আবার রেগে যাবে, আরমানের প্রতি ওর থাকা ঘৃণা আরও বেড়ে যাবে। আর সেসব আরমান কখনোই চায় না। আরমান বলল, সে তো গত পরশু হয়েছে, আর তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট না, শুধু বাইক থেকে একটু পড়ে গিয়েছিলাম, হালকা পাতলা হাত পা কেটে গিয়েছিল, এই আর কি। মুহিব হোসেন বললেন, এটা কি কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে করেছে? খবর পেয়েছো এই ব্যাপারে কিছু? আরমান চেয়েও বলতে পারল না যে ব্যাপারটা তানভীর ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, এটা কাকতালীয় ব্যাপার না। আরমান মুহিব হোসেনকে মিথ্যে বলে না, শুধুমাত্র তানভীরের ব্যাপারগুলো ব্যতীত। তানভীরকে এতবার বাঁচিয়েছে, ওর জন্য আরমান মুহিব হোসেনকে এত মিথ্যে বলেছে, তবুও তানভীর ওকে সারা জীবন ভুল বুঝে গেল। আজকে আরও একবার ওকে বাঁচানোর জন্য মিথ্যেটা বলতে হলো আরমানকে। আরমান বলল, না বড় আব্বু, তেমন কোনো ব্যাপার না, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট। মুহিব হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন। আরমান খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নিল। মুহিব হোসেন হাসলেন, আর কিছু জিজ্ঞেস করলেন না তিনি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরমানকে বললেন, চলো খেতে যাই। আরমানও আর কোনো কথা না বাড়িয়ে মুহিব হোসেনের পিছু পিছু নিচে চলে গেল। নিচে আসতেই ডাইনিং টেবিলে মুহিব হোসেনের বড় ছেলে তাওকিরকেও দেখতে পেল। সেই সাথে তানভীরও বসে আছে। হিমি আর কল্পনা মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। তাওকির জানতো না যে আরমান এসেছে। আরমানকে দেখতেই চেয়ার থেকে উঠে এসে আন্তরিকতার সাথে ওকে জড়িয়ে ধরল। টুকটাক কিছু কথাবার্তার পর আরমানকে নিয়ে গিয়ে নিজের পাশের চেয়ারে বসালো। মুহিব হোসেন আর তাওকির বেশ হেসে হেসেই আরমানের সাথে টুকটাক গল্প করছেন, রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করছেন, যেগুলো তানভীরের মোটেও পছন্দ হচ্ছে না। কই, ওর সাথে তো কখনো এসব নিয়ে কথা বলে না, সবাই আরমানের প্রশংসা করে। কই, কখনো তানভীরের একটু প্রশংসা তো কেউ করে না। মুহিব হোসেন কত ভরসা দেখায় আরমানের প্রতি, তানভীরের প্রতি তো কখনো এতটা ভরসা দেখায় না। খাবারের প্রতি রুচি উঠে গেল তানভীরের। প্লেটটা সামনের দিকে একটু ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। কাচের প্লেটটা কাচের জগের সাথে ধাক্কা খাওয়ায় বেশ জোরেই শব্দ হলো। কিছুটা পানি টেবিলের উপরেও পড়ল। এতে বেশ ক্ষেপে গেলেন মুহিব হোসেন। রাগান্বিত গলায় তানভীরকে উদ্দেশ্য করে বললেন, এসব কোন ধরনের বেয়াদবি? তানভীর পাল্টা রাগ দেখিয়ে বলল, আমি তো বেয়াদবই, তোমাদের চোখে শুধুমাত্র আমার বেয়াদবিগুলোই ধরা পড়ে, আর তো কিছু ধরা পড়ে না। কথাটা বলে তানভীর চলে যেতে চাইলে তাওকির গম্ভীর গলায় ওর নাম ধরে ডেকে উঠল। তানভীরের সাহস নেই ওর বাবা কিংবা ভাইয়ের ডাক উপেক্ষা করে যাওয়ার, বাধ্য হলো থামতে। তাওকির চেয়ার থেকে উঠল না, শুধু খাবার হাতটা থামিয়ে গম্ভীর গলাতে তানভীরকে উদ্দেশ্য করে বলল, সমস্যা কি তোর? তানভীর বলল, আমার কি সমস্যা হতে যাবে ভাই, তোমাদের কি সমস্যা সেটা বরং তোমরা আমায় বলো। তাওকির বলল, স্পষ্ট ভাষায় কথা বল, ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তানভীর বলল, আমি স্পষ্ট ভাষায় কথা বললেই বা তোমরা কোথায় বোঝো ভাই? তোমাদের কি আমায় নিয়ে কোনো মাথা ব্যথা আছে? সারাদিন রাত তুমি আর বাবা শুধু আরমান আরমান বলতেই থাকো, আমার কোনো মূল্য আছে তোমাদের কাছে? ওই আরমানের জন্য আজকে আমি সহসভাপতি পদের জন্য দাঁড়াতে পারলাম না, এর জন্য কি তোমরা আমাকে সান্ত্বনা দিয়েছিলে? একবারও ওকে গিয়ে বকেছিলে? ওর থেকে কৈফিয়ত চেয়েছিলে যে কেন আমার সাথে এমনটা করলো? আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে আর কতবার বলবো তানভীর, এসবে আমার কোনো হাত নেই। তানভীর বলল, একদম বাজে কথা বলবি না, আমি জানি তুই আমার নামে দলে খারাপ কথা বলেছিস, তুই বলেছিস আমি এসবের যোগ্য না। আরমান কিছু বলতে গেলে তাওকির হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। এবারে নিজে চেয়ার থেকে উঠে গিয়ে দুহাত বুকে গুজে তানভীরের সামনাসামনি দাঁড়িয়ে বলল, কে বলেছে তোকে এসব কথা? কোনো প্রমাণ আছে? তোর কাছে কি কোনো সাক্ষী আছে? তানভীর আমতা আমতা করে বলল, প্রমাণ সাক্ষীর কেন প্রয়োজন? আমার মুখের কথা কি তোমাদের জন্য যথেষ্ট নয়?
তাওকির বলল, অবশ্যই না। অন্য কারো সম্বন্ধে বললে তাও বিশ্বাস করতাম, কিন্তু তুই অপবাদ তুলেছিস আরমানের নামে, যে তোর মতনই আমার রক্ত। তোর এসব বাচ্চামো অনেক সহ্য করেছি, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। আগে নিজেকে ভালো করে তৈরি কর। তোকে বারবার করে বলেছি রাজনীতিতে আসিস না, তুই রাজনীতির জন্য তৈরি হোসনি, কিন্তু শুনলি না তো আমার কথা। এর থেকে যদি পড়াশোনায় মন দিয়ে ব্যবসা দেখাশোনা করতি তাহলে তোর উপকার হতো। তানভীর বলল, নাও। অমনি আমার খুদ ধরা শুরু হয়ে গেল তোমাদের, তাই না? তোমরা কেউ কখনো চাওনি আমি রাজনীতিতে উন্নতি করি। তোমরা সবাই আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। আরমানকে তো বাদ দিলাম, তোমরা আমার নিজের বাবা ভাই হয়েও আমার বিরুদ্ধে গিয়েছ। তোমাদের কাউকেই প্রয়োজন নেই আমার। আমি নিজ থেকেই নিজের উন্নতি করব। একদিন আমি তোমাদেরকেও দেখিয়ে দিব যে রাজনীতি আমার জন্য। কথা বলে হনহন করে হেঁটে তানভীর উপরে চলে গেল। তাওকিরও আর খেতে বসল না, চুপচাপ ঘরে চলে গেল। ওনার পেছন পেছন মুহিব হোসেনও চলে গেল। এবারে তেতে উঠলেন কল্পনা। সরাসরি আরমানকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে পারলেন না। একা একা রাগ দেখিয়ে হা হুতাশ করে বলতে লাগলেন, কে জানে কার নজর লেগে যায় মাঝে মাঝে আমার সংসারে, কার কালো ছায়া পড়লে আমার সংসারটায় এমন অশান্তি শুরু হয়। ছেলে স্বামী কেউ সকালে খেলো না। খোদা তুমি বলো কে নজর লাগিয়েছে আমার সুখের সংসারের ওপর। আরমান ফিক করে হেসে ফেলল। আরমান জানে কল্পনা ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। মানুষটা যে দু চোখে আরমানকে সহ্য করতে পারে না, সেটাও আরমান খুব ভালো করেই জানে। আরমান খাওয়া ছেড়ে মোটেও ওঠেনি, বরং প্লেটের খাবারটুকু শেষ করে কল্পনাকে উদ্দেশ্য করে বলল, আপনার সুখের সংসারে অশান্তি লেগে যায় আপনার জন্যই বড় আম্মু। ছোট ছেলেকে একটু মানুষ করুন। খোঁজ খবর কি রাখেন যে ছেলেটা আজকাল মদের নেশায় ডুবে থাকে? এমন চলতে থাকলে রিহ্যাবে পাঠাতে হবে আপনার আদরের ছেলেকে। কল্পনা মনে মনে আরমানকে কড়া কিছু কথা শোনানোর জন্য প্রস্তুতি নিলেন, তবে সেই সুযোগ ঠিক হয়ে উঠল না। তার আগেই মুহিব হোসেন আর তাওকিরকে আসতে দেখে তিনি চুপ করে গেলেন। সেখানে দাঁড়ালেনই না, নিজের ঘরে চলে গেলেন। তাওকির আরমানকে আসতে বলে মুহিব হোসেনকে নিয়ে চলে গেল। আরমান বেসিন থেকে হাত ধুয়ে পেছন ফিরতেই দেখল হিমি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আরমান সেটায় হাত মুছে হাস্যোজ্জ্বল কণ্ঠে হিমিকে উদ্দেশ্য করে বলল, আজকে আসি ভাবি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আরমান যেতে ধরলে হিমি ওকে পেছন থেকে ডাকলো। আরমান পেছন ফিরে তাকিয়ে কিঞ্চিত ব্যস্ত গলাতেই বলল, কিছু বলবেন ভাবি? হিমি ইতস্ত ভঙ্গিতে বলল, একটা কথা বলার ছিল তোমায়। আরমান বলল, হ্যাঁ বলুন। হিমি বলল, তুমি একটু সাবধানে থেকো কেমন? আরমান কপাল কুঁচকে প্রশ্ন করল, হঠাৎ এই কথা? হিমি বলল, এমনি বললাম। তোমার বড় ভাই বলে যে কোনো নির্বাচনের আগে নাকি ঝামেলা বেশি হয়। তোমার ভাই আরেকটা কথাও বলে, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের কাছের মানুষদের কেউ না, নিজের বন্ধু বান্ধব কাউকে না। তুমি নিজের খেয়াল রেখো, তানভীরকেও একটু দেখে রেখো, ও যেন খারাপ পথে চলে না যায়। ছেলেটাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় থাকি, জানি ওর মাথায় একটু গরম, তবে খারাপ না। আরমান আনমনে হেসে বলল, যে মানুষ মারতে চায় তাকে ভালো কি করে বলি ভাবি? হিমি বলল, কিছু বললে? আরমান নিজেকে স্বাভাবিক করে বলল, না ভাবি কিছু না, চিন্তা করবেন না আপনি, আমি নিজেরও খেয়াল রাখবো, সেই সাথে তানভীরেরও। আজকে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে একটা নতুন সুতি শাড়ি পরল প্রার্থনা। ভেজা চুলগুলো শুকনো গামছা দিয়ে মুছে গামছাটা বারান্দার গ্রিলের সাথে রেখে দিল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার খুব ভালোভাবে দেখে নিল। ঠোঁটের কোণাটা কালচে হয়ে গেছে, গলার কিছু জায়গাতেও নখের দাগ বসে গেছে, কিছু কিছু জায়গায় লাল হয়ে উঠেছে। সেসব দিকে খেয়াল দিল না প্রার্থনা। চুলটা আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিতে ধরে খেয়াল করলো হাতে বল পাচ্ছে না। পরে হাতের দিকে নজর দিতে মনে পড়ল একটা আঙ্গুলে বেশ ভালোই আঘাত পেয়েছে। ফাহাদ মুচড়ে ধরেছিল, সেই আঙ্গুলটা ফুলেও উঠেছে। প্রার্থনা অন্য হাতে সেখানে হাত বোলাতে ধরলেও ব্যথায় কোকিয়ে উঠল। তবে প্রার্থনার সেই ব্যথাগুলো এই বাড়িতে দেখার মতন কেউ নেই। সেই কোন সকালে ফাহাদ বেরিয়ে গেছে। রাতে যে নিজের নববিবাহিত স্ত্রীর প্রতি কি অমানুষের মতো অত্যাচার চালিয়েছে সেসবে তার না কোনো খেয়াল আছে, আর না কোনো অপরাধবোধ। সকালে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি তুমি ঠিক আছো কি না, বরং দ্বিতীয়বারের মতো নিজের অমানসিক অত্যাচার চালিয়ে চলে গেছে। আর প্রার্থনাকে সেই সব কিছু চুপচাপ সহ্য করে যেতে হয়েছে। যদি দু একবার মুখ ফুটে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছে, তার বিনিময়ে ফাহাদের হাতের কিছু থাপ্পড় হজম করতে হয়েছে। আর প্রার্থনার কাছে তো সেসব হজম করা ছাড়া আর কোনো উপায় নেই। উদ্গীরণ করতেও পারবে না, গলায় আটকে রাখলেও নিজেরই কষ্ট হবে, তাই বাধ্য হয়েছে হজম করতে। প্রার্থনা ভাবল, গতকাল যদি ফাহাদের জায়গায় সাহিত্য থাকতো তবে কেমন কাটতো ওর বিয়ের প্রথম রাতটা। অবশ্যই অন্যরকম কাটতো। সাহিত্য তো ফাহাদের মতন এত নির্দয় না। সাহিত্য প্রার্থনাকে ভালোবাসতো, ওর প্রতিটা ছোঁয়া হতো ভালোবাসাময়, ভীষণ কোমল।
মাঝে মাঝে কি সুন্দর প্রার্থনার জন্য কবিতা লিখত। রোজ নিজের ভালোবাসার গল্প শোনাতো প্রার্থনাকে। সেই মানুষটা কি ফাহাদের মতন এমন নির্দয় হতে পারে? কখনোই না। হ্যাঁ, যদি ফাহাদের জায়গায় সাহিত্য থাকতো তবে প্রার্থনার বিয়ের প্রথম রাতটা অন্যরকম কাটতো, জীবনটাই অন্যরকম হতে পারত। প্রার্থনার এসব ভাবনার মাঝেই ঘরে ফারিহা এলো। মেয়েটাকে দেখতে বেশ হাসি খুশি লাগছে। এসেই পেছন থেকে দুহাতে প্রার্থনাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপি? ফারিহাকে আসতে দেখে প্রার্থনা তাড়াহুড়ো করে নিজের চোখের জলটা মুছে নিয়ে মুখে একটা মিথ্যে হাসি ফুটিয়ে তুলে বলল, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ফারিহা বলল, সকাল সকাল তোমায় দেখে খুব ভালো লাগছে। জানো, আগে তো সকাল হতে না হতেই বাবা আর চাচু বেরিয়ে যেত। আমিও সকালে একা একাই তৈরি হয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফেরার পরও বাসায় একাই থাকতাম। কিন্তু এখন তুমি আছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। প্রার্থনা হাসলো। ফারিহা প্রার্থনাকে ছেড়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে ফুপি। কথাটা বলতেই ফারিহার নজর গেল প্রার্থনার ঠোঁটের কোনায় কালচে দাগটায়। আলতো করে সেখানে হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করল, এখানে কি হয়েছে? প্রার্থনা বলল, কিছু হয়নি। ফারিহা বলল, আরে বললেই হলো নাকি, আমি দেখতে পাচ্ছি জায়গাটা কেমন কালো হয়ে আছে। প্রার্থনা বলল, ও এমনি, আমার কথা বাদ দাও, তুমি বলো সকালে খেয়েছো? ফারিহা হয়তোবা বুঝতে পারল যে প্রার্থনা কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই নিজেও আর কোনো কথা বাড়ালো না। টুকটাক কিছু কথাবার্তা শেষ করে প্রার্থনার হাত ধরে নিয়ে যেতে চাইলে প্রার্থনা ব্যথায় আর্তনাদ করে উঠল। ফারিহা তৎক্ষণাৎ হাতটা ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, কি হলো? আমি তো খুব জোরে ধরিনি হাতটা। প্রার্থনা ব্যথায় কুচকানো মুখ নিয়ে বলল, হাতে ব্যথা পেয়েছি। ফারিহা বলল, কেন, কি হয়েছে হাতে দেখি? প্রার্থনা বলল, একটা আঙ্গুল ব্যথা করছে, বুঝতে পারছি না মচকে গেছে না ভেঙে গেছে। ফারিহা আলতো করে প্রার্থনার হাতটা ধরে দেখল একটা আঙ্গুল ফুলে গেছে। এবারে যেন ফারিহার কাছে ব্যাপারটা বেশ পরিষ্কার লাগলো। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, বাবা তোমায় মেরেছে তাই না? মেয়ের কাছে তার বাবার এমন কুকীর্তির কথা বলতে প্রার্থনার নিজেরই বিবেকে বাঁধল। মিথ্যে কোনো অজুহাত দিতে নেবে তার আগেই ফারিহা বলে উঠল, মিথ্যে বলো না, বাবা আম্মুকেও মারতো আমি জানি, তোমাকেও নিশ্চয়ই মেরেছে। প্রার্থনা আর কিছুই বলল না। এই ছোট মেয়েটাকে আর কি বা নালিশ করবে? বড় বড় মানুষগুলোই তো কষ্ট বোঝে না, সেখানে এই ছোট মেয়েটা ওর কষ্টগুলো শুনেই বা কি করবে? ফারিহা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রার্থনাকে। মেয়েটা কেঁদেই ফেলেছে। ক্রন্দনরত গলায় বলল, তুমি আরজু ফুপির মতন কেন হতে পারলে না? আজকে যদি তুমি আরজু ফুপির মতো হতে কিংবা আরজু ফুপি এখানে থাকতো তাহলে তোমার সাথে এসব হতে দিত না। প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ফারিহা ভুল কিছু বলেনি। আরজু এখানে থাকলে আজকে প্রতিশোধ নিত, ওর আপার গায়ে হাত তোলার প্রতিশোধ নিত। পার্কে বেঞ্চের উপর বসে আছে আরজু। আজ সময়ের একটু আগেই এসেছে, তার কারণ আজকে ওর এক বান্ধবী ওকে আসতে বলেছে। অনেকদিন হলো দেখা করতে চাইছে মেয়েটা। আরজুর অবশ্য যদিও খুব একটা ইচ্ছে ছিল না দেখা করার, অন্য কোনো জায়গায় ডাকলে হয়তো দেখা করতে যেতও না, তবে যেহেতু এই পার্কেই আসতে বলেছে তাই রাজি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে আরজুর বান্ধবী এলো। আরজুকে দেখে মেয়েটা উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। তবে আরজুর মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কোনো রকমে শুধু পাল্টায় একটু জড়িয়ে ধরল। আরজুর নজর তখন ওর বান্ধবীর সাথে আসা ছেলেটার উপর। এর আগে কখনো ছেলেটাকে দেখেনি। আরজুর জন্য একদমই নতুন মুখ। মলি আরজুকে ছেড়ে দিয়ে কিঞ্চিত অভিমানী গলায় বলল, কতদিন হলো তুই আমার সাথে দেখা করিস না, আমার কথা কি একটুও মনে পড়ে না তোর? আরজু বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, সত্যি বলতে তুমি ফোন না করলে তেমন একটা মনে পড়ে না। মনে পড়ার কি দরকার ছিল? মলি ভেবাচেকা খেয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আসলে আমরা তো বন্ধু, দেখা না হলে মনে পড়বে এটাই তো স্বাভাবিক তাই না? আরজু বলল, তুমি আমার বন্ধু? বন্ধুরা তো সব সময় পাশে থাকে, তুমি তো আমার পাশে নেই। বন্ধুরা তো কখনো তাদের বন্ধুকে ছেড়ে চলে যায় না, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। বন্ধু মানে যে প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। আমি তো তোমায় কল করেছিলাম আমার প্রয়োজনে, কিন্তু তুমি তো রিসিভ করনি, তাহলে তুমি আমার বন্ধু হলে কি করে? মলি ভেবাচেকা খেলো নাকি অবাক হলো নিজেই ঠিক বুঝতে পারল না। যুক্তি দিয়ে বিচার করতে গেলে আরজুর কোনো কথাই ভুল না, তবে সবসময় সত্যি কথা মুখের উপর বলে দিতে হবে এরও তো কোনো মানে নেই তাই না? মলির কাছে অন্তত মনে হলো এখন আরজু এই সত্যি কথাগুলো না বললেও পারত, অন্তত ওর নিজের কাছে একটু হলেও কম অপরাধবোধ অনুভূত হতো। সে যাই হোক, মলি আরজুর এসব কথা খুব বেশি মনে নিল না। জানে মেয়েটা সবসময় সত্যি কথাই বলে, একদম ঠাস ঠাস করে মুখের উপর বলে দেয় সবকিছু। নিজের সাথে আনা ছেলেটাকে দেখিয়ে আরজুকে বলল, আচ্ছা বাদ দে সেসব কথা, এইটা তোর দুলাভাই,
আরজু একবার ছেলেটার দিকে তাকালো। আরজুকে তাকাতে দেখে জুবাইর হালকা হেসে একটু আন্তরিকতা জানানোর চেষ্টা করলো, তবে আরজুর মুখ দেখে তার নিজের মুখের হাসিটাও হাওয়া হয়ে গেল। আরজু মলির দিকে তাকিয়ে বেশ সহজ স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, এর আগেও যে একজনকে এনে পরিচয় করিয়ে দিয়েছিলি দুলাভাই বলে, উনি কোথায় তাহলে? তুমি এক মেয়ে হয়ে কয়জনকে বিয়ে করবে? আরজু কথা শেষ করার সাথে সাথে মলি ওর মুখ চেপে ধরল। মলি টেনে আরজুকে একটু সাইডে নিয়ে এসে বলল, এসব কি বলছিস তুই? কার সামনে কি বলতে হয় জানিস না? আরজু বলল, কেন তুমি ওনাকে বলনি যে এর আগেও তোমার কারোর সাথে সম্পর্ক ছিল? সম্পর্কের শুরুতেই যদি মিথ্যে বলো তাহলে সম্পর্ক টিকবে কি করে? পরে উনি জানলে তো কষ্ট পাবেন। মলি বলল, আরে ভাই আমি বলেছি ওকে, কিন্তু বারবার ওর সামনে কথাগুলো তোলার কি দরকার? তুই চুপ থাক। আর কি তখন থেকে তুমি তুমি লাগিয়েছিস? আরজু বলল, তুই বলে ডাকার সম্পর্ক এখন আর নেই। তুমি ঠিক আছে, যাই হোক, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি ওনাকে ঠকাতে চাইছো। একটা কথা মনে রেখো, রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে। আজকে তুমি ওনাকে ঠকালে কাল কিন্তু উনিও তোমাকে ঠকাতে পারে। একবার ওনার বিশ্বাস ভাঙলে উনি আর কখনোই তোমায় বিশ্বাস করতে পারবে না। আর 2 দিন পর পর ভালোবাসা বদলানো ছেড়ে দাও। এগুলোকে ভালোবাসা বলে না, এগুলোকে বলা হয় টাইম পাস। অবশ্য ভালোবাসবেই বা কি করে? ভালোবাসা বলতে কিছু হয় নাকি? আপনাকে বোধ হয় কখনো কেউ ভালোবাসেনি, তাই না মিস? সেজন্য আপনি ভালোবাসাতে বিশ্বাসই করতে পারেন না। আবারও সেই পরিচিত কণ্ঠস্বর। আরজুর ভালো লাগে না এক মানুষের সাথে বারবার একই জায়গায় দেখা হলে। কেন ঘুরে ফিরে লোকটা ওর সাথে কথা বলতে আসে? সে কি বুঝতে পারে না যে আরজু বিরক্ত হয়? তবে আরমান আসাতে মলি যেন হাফ ছেড়ে বাঁচল। এখন নিজের ওপরেই রাগ হচ্ছে। মনে হচ্ছে কেন জুবাইরকে নিয়ে আরজুর সাথে দেখা করতে এসেছিল। ওর তো বোঝা উচিত ছিল যে মেয়েটা এমনই শটান, মুখের উপর সব বলে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাগ্যিস আপনি ঠিক সময়ে এসে আরজুকে থামালেন ভাইয়া, না হলে এই মেয়েটা আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল। আরমান আলতো হেসে বলল, ওনার কথা শুনে আমার মতো মানুষের পর্যন্ত ঘাম ছুটে যায়, আর সেখানে আপনার অবস্থা যে খারাপ হবে এটাই স্বাভাবিক। তো মিস আরজু, ভালোবাসার প্রতি আপনার ঘৃণার কারণটা জানতে পারি? আরজু বলল, জেনে কি আপনার কোনো উপকার হবে? আরমানের মনে হলো যদি বলে উপকার হবে না তাহলে হয়তো আরজু বলবেও না, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর জানালো। যেহেতু আরজু বুঝতে পারল যে উত্তরটা জানালে আরমানের উপকার হবে, তাই ভাবলো বলা যেতেই পারে। উপকার হবে তার মানে প্রয়োজনীয় কথা, আর প্রয়োজনীয় কথা বলা যেতেই পারে। আরজু বলল, ভালোবাসার প্রতি আমার আলাদা করে কোনো ঘৃণা নেই। ভালোবাসা জিনিসটাই ঘৃণিত। ভালোবাসা মানে কেউ না কেউ কষ্ট পাবে, কেউ না কেউ কাউকে ঠিকই ঠকাবে। ভালোবাসা মানে কোনো একজনের প্রতি আমাদের ঘৃণা ঠিকই তৈরি হবে, তার মানে ভালোবাসা ঘৃণিত। আরমান বলল, কোথায় লেখা আছে এরকম কথা যে ভালোবাসলে কেউ না কেউ কষ্ট পাবেই? আরজু বলল, লেখা না থাকলে নতুন করে লিখে নিন। প্রত্যেকটা বিষয় কোনো না কোনো সময় কেউ না কেউ কোথাও লিপিবদ্ধ করেছে। এই কথাটা হয়তো আজ অবধি কোথাও লেখা নেই। এবার থেকে না হয় আপনি আপনার মনে এটা লিপিবদ্ধ করে নিন, কাজে লাগবে। আরমান বলল, আপনার কি মনে হয় না আপনি মানুষটা একটু অদ্ভুত? আরজু বলল, আমি অদ্ভুত হলেই বা কি আর স্বাভাবিক হলেই বা কি? যেখানে আমি মরে গেলেও কারো কিছু যায় আসবে না, সেখানে আমি মানুষটা অদ্ভুত, তাতে কি আসে যায়? আপনাকে একটা কথা বলছি, আমার পিছু নেবেন না, আমি নিষেধ করে দিচ্ছি। আরমান একটু শব্দ করে হেসে উঠে বলল, আরে আমি তো আপনার পিছু নেইনি। ওই যে দেখছেন জুবাইর, ও আমার বন্ধু। ও আমাকে এখানে আসতে বলেছিল, এজন্যই এসেছি। আরমানের কথার প্রেক্ষিতে আরজু আর কিছু বলল না। যেহেতু আরমান প্রমাণ করেই দিল যে আরজুর পেছনে পেছনে আসেনি, তাহলে তো আরজুর কিছু বলা মানায় না। আরমান যেখানেই যাক তাতে আরজুর কি? সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো মলির উপর। হালকা গম্ভীর গলায় বলল, আমি আসছি। আরজুর কণ্ঠ শুনে মলির আর আটকানোর সাহসই হলো না। আরজু চলে যেতে নিলে আরমান ওর সামনে গিয়ে দাঁড়ালো। আরজুর মুখভঙ্গি দেখে বোঝা গেল না বিরক্ত হলো নাকি রেগে গেল। আরমান ওকে কিছু বলার সুযোগ না দিয়েই নিচ থেকে বলে উঠল, আমার পাওনা টাকাটা দেবেন না? আরজুর অভিব্যক্তি বদলে গেল। একটু চিন্তিত লাগলো আরজুকে, কিংবা লজ্জিতও বলা চলে। টাকার কথাটা ভুলে গিয়েছিল। ব্যস্ত গলায় আরমানকে বলল, দুঃখিত, আমি আসলে ভুলে গিয়েছিলাম বিষয়টা অন্যান্য চাপে। আরজুর কণ্ঠের অপরাধবোধ দেখে আরমানের নিজেরই কেন যেন খারাপ লাগলো। মনে হলো কথা বলার জন্য বলার ভুল বিষয়টা কাজে লাগিয়েছে। আরমান বলল, আরে ক্ষমা চাইতে হবে না, ঠিক আছে, আপনার যখন সময় সুবিধা হবে দিয়ে দেবেন। আরজু বলল, আমার কাছে টাকা আছে, আমি আপনাকে দিচ্ছি। আরজু ব্যাগের পকেট থেকে একটা 1000 টাকার নোট আরমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার পাওনা টাকাটা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। আরমানের মনটা খারাপ হয়ে গেল। এই একটা অজুহাতই তো ছিল আরমানের কাছে বারবার আরজুর সাথে কথা বলার জন্য। সেই দিন আরজু যেভাবে গুনে গুনে কয়েকটা খুচরো টাকা দিয়েছিল, তাতে আরমান ভেবেছিল বাকি টাকাটা দিতে হয়তো ওর একটু সময় লাগতে পারে।
হোক টাকার পরিমাণটা অল্প, কিন্তু সেটুকু আরজুর জন্য বিশাল। টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ ভাবলো কি করা যায়। বেশ তাড়াতাড়ি একটা উপায়ও পেয়ে গেল। আরমান বলল, আমার কাছে তো এত খুচরো নেই, আপনি খুচরো দিন। আরজু বলল, আমার কাছে তো খুচরো হবে না। আচ্ছা একটু দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। আরজু নোটটা হাতে নিয়ে মলিকে দিয়ে বলল, খুচরো আছে কিনা। মলির কাছে খুচরো নোট আছে। যেই সাই জানাতে যাবে অমনি দেখলো আরমান ইশারায় না বলতে বলছে। মলি বেশ তাড়াতাড়ি আরমানের ইশারাটা বুঝতে পেরে বলল, নেই। আরজু এবার একটু বিপদে পড়ল। আগ বাড়িয়ে গিয়ে কাউকে বলবে খুচরো আছে কিনা সেসব আরজুর দ্বারা সম্ভব না। বলা যায় আগ বাড়িয়ে গিয়ে কারোর সাথে কথা বলতে পারবে না আরজু। কোনো উপায় না পেয়ে আরমানের কাছে গিয়ে অপরাধী গলায় বলল, আমাকে ক্ষমা করবেন, আসলে আমার কাছে এখন খুচরো নেই, আর একটা দিন অপেক্ষা করুন। কথা দিচ্ছি আমি আগামীকাল ভার্সিটি গিয়ে আপনাকে ফেরত দিয়ে দেব। আরমান বলল, আরে ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, আপনার যখন সুবিধা হয় তখন দেবেন। আমরা তো নিজেরই মানুষ, একে অপরের থেকে টাকা ধার নেব, বিপদে আবার ফেরত দেব, এটা তো স্বাভাবিক ব্যাপার, এত ব্যস্ত হবেন না। মুহূর্তের মাঝে আরজুর মুখভঙ্গি আবারও গম্ভীর হয়ে উঠল। সেই পূর্বের ন্যায় গম্ভীর গলাতে বলল, এই পৃথিবীতে কেউ নিজের হয় না, নিজের রক্তের মানুষই হয় না, নিজের মা বাবাও নিজের হয় না, সেখানে আপনি কে? আপনি কেন আমার নিজের হতে যাবেন? আরমানের হাসি হাসি মুখটা চুপসে গেল। এই মেয়েকে কখন কি বললে যে রেগে যায় কিছুই বুঝে উঠতে পারছে না। ভালো কথা বললেও রেগে যায়, খারাপ কথা বললে তো কোনো কথাই নেই, তাহলে বলবেটা কি? আবার আরমান চুপচাপ থাকলে তো এই মেয়ে আগ বাড়িয়ে কোনোদিনও কথা বলবে না। তাহলে আরমানও যদি চুপ করে থাকে তাহলে সম্পর্কটা এগোবে কি করে, প্রেমটা হবে কি করে? ভালোবাসার প্রতি এই মেয়ের যে পরিমাণে তীব্র ঘৃণা, একে তো এখন সরাসরি বলাও যাবে না যে ওর সাথে প্রেম করতে চায়। বলা যায় না আবার যদি থানায় গিয়ে মামলা করে দেয়। আরমানকে চুপ করে থাকতে দেখে আরজু ফের বলে উঠল, দেখেছেন, আমার এক যুক্তির কাছে চুপ করে গেছেন। আপনি যদি সত্যি আমার নিজের মানুষ হতেন তাহলে আপনি জোর গলায় আমাকে নিজের মানুষ হিসেবে দাবি করতেন, সেজন্য ভাবনা চিন্তা করে কথা বলবেন। আরমান অসহায় মুখ করে বলল, আমি যদি জোর গলায় দাবি করতাম আপনি তখন বলতেন কোন অধিকারে এভাবে বলছি। আপনি আসলে চানটা কি আমার থেকে বলুন তো, আমি কি করলে আপনি খুশি হবেন? আরজুর ভ্রুদয়ের মাঝে সূক্ষ্মভাব সৃষ্টি হলো। সন্দেহী গলায় প্রশ্ন করল, আমায় খুশি করে আপনার কি লাভ? আমার থেকে তো আপনার কিছু পাওয়ার আশা নেই, উদ্দেশ্য কি আপনার? আমার থেকে একটা ভোট পাওয়ার জন্য এমন করছেন? আরমান এবারে কিঞ্চিত বিরক্তিমাখা গলায় বলল, রাখুন তো আপনার ভোট, আপনার একটা ভোটের জন্য আমি এত কষ্ট করব? কিছুই কি বোঝেন না আপনি? আর সব কিছুতে এত লাভ ক্ষতি খোঁজেন কেন? আরজু বলল, পুরো পৃথিবীটাই যেখানে লাভ ক্ষতির উপর চলে সেখানে আমি খুঁজলেই দোষ? আপনি আমার পেছনে ঘুরছেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো কিছু পাওয়ার লোভেই তো। তাহলে আমি মিথ্যে বললাম কোথায়? আরমান অনেক কষ্টে নিজেকে সংযত করে মুখে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, আমি তো বলিনি আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলতেই পারেন না। তবে একটা কথা বলি আপনাকে, বলতে পারেন উপদেশ। মাঝে মাঝে একটু হেসে হেসেও কথা বলা যায়, তাতে অপর পাশের মানুষটা একটু নার্ভাস কম হবে। এই দেখুন আমি হাসছি, হেসে হেসে কথা বলছি, সেজন্য আপনি নার্ভাস হচ্ছেন না, কিন্তু আপনার গম্ভীর কণ্ঠ শুনে আমি নার্ভাস হচ্ছি। আরমানের কথায় আরজুর অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। কাটকাট গলায় বলল, আপনি নার্ভাস হচ্ছেন তার কারণ আপনি জানেন, আপনি নিজে যুক্তিহীন কথা বলছেন। আর আমার কথায় যে যুক্তি আছে সেটা আমিও জানি, আপনিও জানেন। নিজের ওপরে কনফিডেন্স থাকলে অপর পাশের মানুষ যে গলাতেই কথা বলুক না কেন আপনি কখনোই নার্ভাস হবেন না। যখন স্টেজে উঠে সবার সামনে বক্তব্যে নানা কথা বলেন তখন নিজের উপর কনফিডেন্স থাকে, এজন্যই আপনি নার্ভাস হন না। সেই কনফিডেন্সটা সবসময় নিজের মাঝে ধরে রাখবেন। এখন আসছি। আরমানের আর সাহস হলো না আরজুর সামনে গিয়ে দাঁড়ানোর। এবার যদি আটকানোর চেষ্টা করে মেয়েটা নির্ঘাত ওকে মেরে ফেলবে। আরজু যেতে আরমান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ বড়সড় একটা ঝড় বয়ে গেল ওর উপর দিয়ে। জুবাইর আরমানের কাঁধে হাত রেখে বলল, ভাই ঠিক আছিস তুই? কেন ওর সাথে লাগতে গিয়েছিলি? আমার তো মনে হয় মেয়েটা পাগল। আরমান ঝাড়ি মেরে বলল, একটা থাপ্পড় লাগাবো, আর একদিন পাগল বললে তোকে পাবনা পাঠিয়ে দিব, ভাবি ডাকবি ভাবি। আরমানের মুখ থেকে এমন কথা শুনে মলি শব্দ করে হেসে উঠে বলল, ওকে করবেন বিয়ে? অসম্ভব, আরজু তো ব্রত করেছে বিয়ে না করে জীবন কাটাবে। আর জুবাইর যে ওকে পাগল বলেছে এটা ভুল কিছু বলেনি, পরিস্থিতির চাপে ও পাগলই হয়ে গেছে। আরমান প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কেমন পরিস্থিতি? কিসের পরিস্থিতি? কি হয়েছিল ওর সাথে? মলি বলল, এত কিছু তো জানি না, ও নিজের সম্বন্ধে কিছু বলে না, তবে আমি বুঝতে পারি ওর পারিবারিক কিছু সমস্যা আছে। আরমান আর কোনো কথা বাড়ালো না, আরজুর ব্যাপারে ভাবতে ভাবতে সেখান থেকে চলে গেল।